আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মাহবুবা তো ছিল কিছুক্ষণ, ওকে বলে জয়েন করতে। আমি অবশ্য বলেছি ওকে। আচ্ছা স্যার, বলতেছি। আজকে আমরা যেটা পড়বো, ডি ব্লক মৌল খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এবং এখান থেকে বোর্ড পরীক্ষায় অনেক প্রশ্ন থাকে। ডি ব্লক মৌল কাকে বলে এটা অলরেডি আগে পড়িয়েছি আমরা। ইলেকট্রন বিন্যাসে কি শেষ ইলেকট্রনটা কোথায় যায়? ডিতে যায়। আর ডি ব্লক মৌলের দেখো, ডি ব্লক মৌলের যে কমন ইলেকট্রন বিন্যাস সেটা কি? আমরা যদি ডিটাকে আগে ধরি তাইলে n-1, তারপরে হবে ns। এখন ডিতে কয়টা থাকতে পারে? 1 থেকে 10টা, আর এস এ থাকতে পারে 1 থেকে 2টা। আচ্ছা, পর্যায় সারণীর প্রথম 3টা পর্যায়ে কোনো ডি ব্লক মৌল নেই। যেহেতু 3D থেকে শুরু হয়েছে, তাইলে n এর মান সর্বনিম্ন কত হবে? 4। n এর মান হবে 4। তাইলে n এর মান যদি 4 হয়, d এর মান কত হবে? n এর মান 4 হলে d এর মান হবে n-1, তাই না? আচ্ছা, আবার উল্টো যদি ধরি আমি, দেখো, ডিটাকে যদি আমি n ধরি তাইলে বাইরের এসটা কি হবে? n+1 হবে। অর্থাৎ এটা যদি আমি 3 ধরি তাইলে এটার মান কত হবে? 4, তাই না? তাইলে আমি যদি ইলেকট্রন বিন্যাসটা এইভাবে লিখি, n-1 d 1 to 10, n s 1 থেকে 2, তাইলে n এর মান হবে 4 থেকে 7। আর যদি n আগে লিখি, হ্যাঁ, আচ্ছা, যদি n আগে লিখি তাইলে কি হবে? n d 1 থেকে 10 এবং n+1 s এর মধ্যে হবে 1 থেকে 2, আর এখানে n এর মান হবে 3 থেকে 6। আচ্ছা, ডি ব্লক মৌলের উদাহরণ দেখো। আমরা এখানে চতুর্থ পর্যায়ের ডি ব্লক মৌলগুলো কি, আমরা একটু এখানে ছবিটা একটু দেখি। এখানে দেখো, এইটাকে এই যে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যে মৌলগুলো আছে, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এগুলিকে আমরা বলি 3D সিরিজের মৌল, অথবা চতুর্থ পর্যায়ের ডি ব্লক মৌল, অথবা 3D সিরিজের ডি ব্লক মৌল। স্ক্যান্ডিয়াম থেকে কি? স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক। আচ্ছা, এখানে ডি অরবিটালে তোমার একটা থেকে আরম্ভ করে, 1 থেকে আরম্ভ করে শেষে এখানে কত আছে? 10, ডি 10। এখানে ইলেকট্রন বিন্যাসটা দেখো, 3d1 4s2, তারপরে 3d2, এরপরেরটা হলো 3d3, এভাবে 3d5। আচ্ছা, 3d4 হয় না কখনো। 3d4 হয় না, কারণ হলো যে ডি অরবিটাল অর্ধপূর্ণ হওয়ার জন্য 4s থেকে কি হয়? একটা ইলেকট্রন ডিতে চলে আসে, এটা আমরা আগে পড়েছি। তারপরে 3d5 4s2, এভাবে আমাদের 3d10 4s2। আচ্ছা, আমাদের এখানে যেই মৌলগুলো ডি ব্লক মৌল আমাদের স্টাডি করতে হবে, সেখানে ইম্পর্টেন্ট যে মৌল কয়েকটা আছে, সেটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আয়রন। সবচেয়ে কোনটা? আয়রন। তারপরে হলো কপার, জিঙ্ক, তারপরে হলো নিকেল, কোবাল্ট, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, এগুলো, এই মৌলগুলো ইম্পর্টেন্ট। এগুলো কেন ইম্পর্টেন্ট? লোহার সাথে যদি আমি ক্রোমিয়াম মিশাই তাহলে ইস্পাত তৈরি হয়, অথবা ভ্যানাডিয়াম মিশাই তাহলে কি তৈরি হয়? ইস্পাত তৈরি হয়। আবার নিকেল ধাতুর প্রচুর ব্যবহার আছে, আমরা যে চামচ, তারপরে বিভিন্ন স্টিলের জিনিসপত্র, নিকেলের জিনিসপত্র ব্যবহার করি। কপার, তামাও একটা খুব অত্যাধিক ব্যবহার্য ধাতু। তারপরে জিঙ্ক,
জিঙ্ক কি তোমরা ব্যবহার করো? জিঙ্ক আমরা ঔষধ হিসেবেও খাই। জি স্যার। তারপরে তামা, এগুলো ওষুধ হিসেবেও আমরা ব্যবহার করি। আয়রন, আমাদের রক্তের একটা উপাদান হলো আয়রন। আর তাছাড়া দেখো আয়রনের ব্যবহার এতই বেশি যে একটা যুগকে লৌহ যুগ বলা হতো, মানে লোহা ছাড়া যে মধ্যযুগ, যেখানে লোহা আবিষ্কার হয়েছে, লোহার যন্ত্রপাতি, তারপরে অস্ত্র, অনেক কিছু লোহা দিয়ে তৈরি হতো, এবং ওই সময়টাকে বলা হতো লৌহ যুগ। এখন কোন যুগ চলছে এটা বলতে পারো? কিসের যুগ? এখন হলো প্লাস্টিকের যুগ। প্লাস্টিক আর কিসের যুগ? সিলিকন। লোহার জায়গায় কে দখল করেছে বলো দেখি? প্লাস্টিক এবং সিলিকন। তো ওই লৌহ যুগ এখন পার হয়ে আসছি। লোহা খুব ইম্পর্টেন্ট একটা মৌল। তারপরে দস্তার অনেক জিনিসপত্র আমরা ব্যবহার করি, কড়াই, তারপরে বিভিন্ন ওষুধপত্র, এগুলো সব দস্তা দিয়ে তৈরি হয়। নিকেল দিয়ে আমরা নিকেল, লোহার সাথে নিকেল মিশিয়ে অথবা লোহার জিনিসের উপরে নিকেলের আবরণ দিয়ে চকচক করেই আমরা, কোনো একটা স্টিলের জিনিস চকচক করে না, তাইলে ওইটাতে নিকেলের কি দেওয়া থাকে? আবরণ দেওয়া থাকে। এগুলো আমরা জানলাম। তাইলে স্ক্যান্ডিয়ামের তেমন একটা ব্যবহার নাই। ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, তারপর আয়রন, কোবাল্টেরও তেমন ব্যবহার নাই। নিকেল, কপার, জিঙ্ক, এগুলো। আরেকটা ধাতু আছে খুব ইম্পর্টেন্ট ডি ব্লক মৌল, সেটা হলো সিলভার, তারপরে হলো গোল্ড, সিলভার, গোল্ড, তারপরে আছে পারদ, মার্কারি। এই ডি ব্লক মৌলগুলো আমরা আমাদের করতে হবে। তারপরে আরেকটা ডি ব্লক মৌল আছে, এটার নাম হলো টাংস্টেন। আগে যে আমরা বৈদ্যুতিক বাতি ব্যবহার করতাম, ওই বাতির যে ফিলামেন্টটা আছে, যেটা জ্বলতো, এটা টাংস্টেন দিয়ে তৈরি ছিল। তাইলে আমাদের ইম্পর্টেন্ট মৌলগুলো কি? ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, নিকেল, কপার, জিঙ্ক, সিলভার। এটাকে আর্জেন্টাম বলা হয়। সিলভার কি তোমরা দেখছো? হ্যালো, জি স্যার। কোথায়? আমাদের গয়না আছে। হ্যাঁ, সিলভারের বাংলা নাম কি? রূপা। রূপা, রাইট। সিলভারের বাংলা নাম হলো রূপা। আর পারদ, এইচজি, এটা ইংরেজিতে বলা হয় মার্কারি। কোথায় কোথায় ব্যবহার করা হয়? স্যার ব্যাটারি। হ্যাঁ, ব্যাটারি তো ব্যবহার করা হয়। তারপরে আমরা যে তাপমাত্রা মাপি, যে থার্মোমিটারের ভিতরে যে চকচক করে একটা জিনিস থাকে না, পারদ, এখানে পারদ ব্যবহার করা হয় থার্মোমিটারে। আরেকটা হলো তোমার আয়না তৈরি করার কাজে পারদ ব্যবহার করা হয়। আয়নার পিছনে যে চকচকে জিনিসটা লাগানো থাকে, সেটা হলো পারদ। বুঝতে পেরেছো? আরেকটা ধাতু ব্যবহৃত হয়, সেটা হলো লেড হলো ব্যাটারি তৈরি করার কাজে লেড ব্যবহৃত হয়, সিলভার ব্যবহৃত হয়। আর গোল্ড কি জন্য ব্যবহৃত হয় এটা তো বলার অপেক্ষা রাখে না, তবে এটা খুব অল্প পরিমাণে ব্যবহৃত হয় অন্যান্য ধাতুর তুলনায়। আচ্ছা, এই ধাতুগুলোর মধ্যে যেটার ব্যবহার যত বেশি, সেটা দামে সস্তা। যেমন লোহার ব্যবহার সবচেয়ে বেশি, এটা দামে সস্তা। জিঙ্কের ব্যবহার সবচেয়ে বেশি, কপারের ব্যবহার, সিলভারের একটু কম, তারপরে এই। তাইলে একটা ধাতুর ব্যবহার যদি বেশি হয়, তাইলে প্রকৃতিগতভাবে বা বলা যায় যে সৃষ্টিকর্তারই একটা বিধান, যার ব্যবহার বেশি, যার বেশি দরকারি, সেটাকে আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছে। যেমন বাতাস ফ্রি করে দিয়েছে, পানি অনেকটাই ফ্রি করে দিয়েছে, বিশুদ্ধ পানি তো আর ফ্রি না। তাইলে আমরা এটা বুঝতে পারলাম ডি ব্লক মৌল। এদের কেন ডি ব্লক মৌল বলা হয়? 3D লেভেলের ডি ব্লক মৌলগুলো কি কি একটু একজনে পড়ে শোনাও আমাকে। হ্যালো, এটা হলো ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ, আয়রন,
আয়রন, Iron, আয়রনের আরেকটা নাম কি? ফেরাম। আয়রনের আরেকটা নাম ফেরাম। ফেরাম। কোবাল্ট, lead, নিকেল, nickel, sorry. কিউপ্রাম, কিউপ্রাম মানে কপার এবং জিঙ্ক। আচ্ছা বাংলা নাম বলি, এটা হলো দস্তা, এইটা হলো তামা, তারপরে এইটা হলো রূপা, এটা হলো পারদ, এইটা হলো স্বর্ণ, তারপরে এটা হলো লোহা, আর বাকিগুলোর কোনো বাংলা নাম নেই। বুঝতে পেরেছো? তামা, লোহা, রূপা, স্বর্ণ, তারপরে হলো পারদ, দস্তা, এই ধাতুগুলো ডি ব্লক মৌল। আচ্ছা ডি ব্লক কেন বলে এটা অলরেডি পড়েছি যে এদের বাইরের সেলে কি হয়। আচ্ছা ডি ব্লক মৌল আবার দুই রকমের, কি কি বলতে পারো? আরো এক রকমের ডি ব্লক মৌল হয় যাদের যোজনী জারণ সংখ্যা কি অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন হয়। যেমন লোহার যোজনী কত হয়? 2 আর 4, তাই না? কপারের যোজনী হয় 1 এবং 2। তারপরে ক্রোমিয়ামের যোজনী 1 থেকে 5 পর্যন্ত হতে পারে। তারপরে ভ্যানাডিয়ামের যোজনীয় অনেকগুলো হতে পারে, আমরা এটা পরে দেখব। তো অবস্থার প্রেক্ষিতে কি হয়, তারা তাদের যোজনী চেঞ্জ করতে পারে বা একাধিক যোজ্যতা হয়। এ কারণে এদেরকে অবস্থান্তর ধাতু বলা হয়। কি বলা হয়? অবস্থান্তর ধাতু। অবস্থান্তর ধাতুগুলোর একটা বৈশিষ্ট্য হলো যে এদের যৌগ কি হয়? রঙিন হয়। লোহার যৌগ কি রঙিন? লোহার যৌগ দেখছো তোমরা? হ্যালো, স্যার রঙিন তো হয় না, মানে মানে বর্ণহীন না, কিন্তু লোহার রং তো লোহার মতোই কালো হয়। লোহার যৌগ, লোহার যৌগ যেমন রক্ত, হিমোগ্লোবিন, এটার কালার কি? লাল। লাল। তারপরে মরিচা লাল মানে বাদামি, লাল ফেরিক খয়েরি ক্লোরাইড বাদামি। তারপরে আমি কতগুলো অবস্থান্তর ধাতুর কতগুলো যৌগের রং দেখাই। এই যে দেখো, এখানে তাদের যোজনীগুলো চেঞ্জ হয়। দেখো স্ক্যান্ডিয়ামের যোজনী মাত্র +3, এর বেশি আর হতে পারে না। জিঙ্কের যোজনী মাত্র +2, জিঙ্কের যোজনী কত? +2, এবং এদের যোজনী এবং জারণ অবস্থা কি? স্থির। এদের যোজনী আর জারণ অবস্থা স্থির। আর বাকি সবার কি? তোমার টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত তাদের যোজনী কি হয়? অবস্থার প্রেক্ষিতে চেঞ্জ হয়ে যায়। তো এই যেহেতু তাদের যোজনী চেঞ্জ হয়, অর্থাৎ অবস্থা পরিবর্তিত হয়, এই কারণে এদেরকে কি বলা হয়? অবস্থান্তর ধাতু। এদেরকে বলা হয় অবস্থান্তর ধাতু। ক্লিয়ার? এখানে দেখো এখানে রং দেওয়া হয়েছে। আচ্ছা তোমরা কপার সালফেট দেখছো তুতে? তুতে ল্যাবরেটরিতে মিষ্টির মতো আর কি দানাদার ক্যালাস পাওয়া যায়, সেটাকে আমরা বলি তুতে। লোহা হলো ফেরাস সালফেট, এটার বর্ণ অনেকটা সবুজ অথবা বাদামি। ফেরিক সালফেটের বর্ণ হলো বাদামি। তাইলে দেখো আমরা এই অবস্থান্তর ধাতুগুলোর কি যৌগ রঙিন। অবস্থান্তর ধাতুগুলোর যৌগ রঙিন। এদের যোজনী এবং জারণ অবস্থা কি বলো দেখি? পরিবর্তনশীল। এদের যোজনী এবং জারণ অবস্থা পরিবর্তনশীল। আচ্ছা স্যার একটা কথা ছিল। তাইলে আমরা একটা জিনিস একটু দেখো এখানে। স্যার এখানে যে এগুলো যৌগ গঠন করছে প্রত্যেকবার, স্যার প্রত্যেকে কি একই মৌলের সাথেই যৌগ গঠন করছে ধাতুগুলো? না, লোহার তো অনেক রকমের যৌগ হতে পারে। লোহা অক্সিজেনের সাথে যুক্ত হলে হয় অক্সাইড। তার লোহার অক্সাইড দুই রকমের আছে, একটা হলো ফেরাস অক্সাইড আর একটা হলো ফেরিক অক্সাইড। বুঝতে পেরেছো? স্যার এখন তাহলে এখানে স্যার মানে এখানে দেওয়া হয়েছে যে এই সকল ধাতু যে কোনো জিনিসের সাথে মানে যৌগ গঠন করলে এই রঙই ধারণ করবে, তাই না? না না, একটা রং হবে না। আচ্ছা আমার কথা হলো ফেরিক অক্সাইড হলে এটা বাদামি, আবার ফেরাস অক্সাইড হলে অন্য কালার, আবার ফেরাস সালফেট হলে তার রং একরকম, ফেরিক সালফেট হলে তার রং আরেক রকম।
বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, অবস্থান্তর মানে কি? অবস্থার প্রেক্ষিতে তার বর্ণ পরিবর্তন করতে পারে, তার যোজনী এবং জারণ অবস্থা পরিবর্তন করতে পারে। বুঝতে পেরেছো? তাইলে আমরা দেখব এখানে আমাদের স্টাডির মূল স্টাডি করব আমরা তোমার মূল স্টাডিটা আমরা করব হলো 3D লেভেলের যে মৌলগুলো আছে, 3D সিরিজ, অথবা এটাকে আমরা বলি প্রথম অবস্থান্তর সিরিজ, অথবা চতুর্থ পর্যায়ের অবস্থান্তর ধাতু। আচ্ছা, তাইলে স্ক্যান্ডিয়ামের এদের ইলেকট্রন বিন্যাসটা দেখো। এখন এদের বাইরের সেলের ইলেকট্রন বিন্যাসটা, এই যে আমি এটা হলো তাদের বাইরের সেলের ইলেকট্রন বিন্যাস। D1 থেকে কত শেষ পর্যন্ত? D10। D1 থেকে D10। আচ্ছা, আর আরেকটা জিনিস মনে রাখবা, D9 কখনো হয় না, অথবা D4 কখনো হয় না। তখন কি হয়? এস থেকে একটা ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন কোথায় চলে গেছে? এখানে। আবার D9 এর বেলায় এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে গেছে। বুঝতে পেরেছো? তাইলে এই অবস্থান্তর ধাতুগুলোর মধ্যে ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস কি? ব্যতিক্রম। ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। আচ্ছা, এবার আমরা অবস্থান্তর ধাতু কি এটাকে একটু পরে শোনাবা, অবস্থান্তর ধাতু। আচ্ছা, অবস্থান্তর ধাতুগুলো আমরা এখানে দেখলাম, যেমন ক্রোমিয়ামের যোজনী কি হতে পারে? 2। 2 হয় কখন বলো দেখি? এখানে এস থেকে একটা ইলেকট্রন আর ডি থেকে যদি একটা ইলেকট্রন যায়, তাইলে তার যোজনী কত হবে? 2, এবং তার ইলেকট্রন বিন্যাসটা হবে 3d4। আচ্ছা, আবার এইখান থেকে মোট আরো 2টা, মানে ক্রোমিয়ামের যোজনী 4ও হতে পারে। তখন কি হবে? ডি এর মধ্যে মাত্র একটা ইলেকট্রন থাকবে। তারপরে আয়রনের বাইরে। তাইলে দেখো, এই যে ক্রোমিয়াম আয়নের যে ইলেকট্রন বিন্যাস, এইখানে ডি অরবিটাল কি অপূর্ণ অবস্থায় আছে না? দেখো, অবস্থান্তর ধাতুগুলোর আয়নের মধ্যে এইটা হলো ক্রোমিয়ামের একটা আয়ন, এইটাও ক্রোমিয়ামের একটা আয়ন, তাই না? আচ্ছা, এই আয়নের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখব ডি পরিপূর্ণ আছে না আংশিক পূর্ণ আছে। এখানেও ডি কি অবস্থায় আছে? আংশিক পূর্ণ আছে, তাই না? আচ্ছা, ফেরাস আয়নে ডি কি অবস্থায় আছে? আংশিক পূর্ণ অবস্থায় আছে। ফেরিক আয়নেও ডি কি অবস্থায় আছে? আংশিক পূর্ণ অবস্থায় আছে। ঠিক একইভাবে নিকেলে দেখো D9, তারপরে আছে নিকেল 2+ যদি হয় তাহলে D8। তাহলে সোজা কথা, যেসব ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়ন মানে কি? যে আয়নটা স্থির অবস্থায় থাকে, অর্থাৎ তার যৌগটা প্রকৃতিতে মানে স্থায়ী অবস্থায় থাকে, যে আয়নগুলো, সেগুলিকে আমরা বলি স্থিতিশীল আয়ন। যেমন আমি একটু আগে দেখিয়েছিলাম, দেখো এই যে এখানে দেখো স্ক্যান্ডিয়ামের এখানে স্টার দেওয়া, যেটা টাইটানিয়াম থেকে কপার পর্যন্ত। এখানে দেখো লোহাটা কই? লোহার কয়টা যোজনী? 2 এবং 3, 4ও হতে পারে, 6ও হতে পারে, কিন্তু 2 এবং 3 হলো তার স্থিতিশীল যোজনী বা জারণ মান। তারপরে যেমন দেখো কপারের স্থিতিশীল যোজনী হলো 2। কপারের স্থিতিশীল যোজনী কত? 2। মানে স্যার, যেগুলোর উপরে স্টার দেওয়া সেগুলো হলো স্থিতিশীল যোজনী। হ্যাঁ, তাইলে এই যে কপারের যোজনী যদি 2 হয়, তাহলে তার ডি অরবিটাল কি অবস্থায় আছে? ডি অরবিটালটা অপূর্ণ অবস্থায় আছে। বুঝতে পেরেছো? আবার আমরা যদি আয়রনের যোজনী 2 দেখি, তাইলে তার বাইরে ছেলে কয়টা ছিল? D6 আর হলো 4s2, তাই না? 3d6 4s2। তো এখানে 4s2, ডি এর মধ্যে 6টা ইলেকট্রন আছে, এখানে ডি এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে, তাই না?
তো তাইলে যেসব ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নে ডি অরবিটালটি কি অবস্থায় থাকে? অপূর্ণ অবস্থায় থাকে। অর্থাৎ ডি এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারবে অপূর্ণ হইলে? শোনো, ডি এর মধ্যে এক থেকে যদি 9টা ইলেকট্রন থাকে তাহলে সেটা হলো ডি অপূর্ণ, তাই না? আবার ডি এর মধ্যে যদি 10টা ইলেকট্রন থাকে তাহলে সেটা হলো ডি পূর্ণ। তাহলে অবস্থান্তর ধাতুগুলোর স্থিতিশীল আয়নে ডি এর অবস্থান ইলেকট্রন বিন্যাসটা হবে 1 থেকে 9, 1 থেকে 9। অর্থাৎ এইটাকে আমরা বলি আংশিকভাবে পূর্ণ, আর এটা হলো সম্পূর্ণ। আবার ডি অরবিটাল ফাঁকা, ডি অরবিটালে যদি কোনো ইলেকট্রন না থাকে তাইলে সেটাও অবস্থান্তর ধাতু না। আবার ডি অরবিটালে যদি 10টা ইলেকট্রন থাকে, যেমন জিঙ্কের কয়টা ইলেকট্রন আছে জিঙ্ক আয়নে ডি এর মধ্যে? এখান থেকে 10টা। যদি 2টা চলে যায় তাহলে আর কয়টা থাকবে? 10টা থাকবে না? আবার স্ক্যান্ডিয়ামে যদি 3টা ইলেকট্রন চলে যায় তাহলে ডি ফাঁকা হয়ে যাবে না? এখানে এখানে কি ডি ফাঁকা, এই জায়গায় হলো ডি 0। আচ্ছা, আর এই জায়গায় ডি কত বলো দেখি? এই আয়নের ডি হলো 10। আচ্ছা, এখানে যদি কপার 1+ হয় তাহলে ডি এর মান কত হবে? ডি 9 হবে না? আর যদি কপার 2+ হয় তাহলে কত হবে? কপার 2+ হলে কপারের 29, বাইরের সেলে মোট কয়টা ইলেকট্রন আছে? 9টা। বাইরের সেলে কয়টা ইলেকট্রন আছে? 9টা না তো, 9টা আর 2টা 11টা না? হ্যাঁ, 11টা। 11টা থেকে তাইলে এইটা D1 যদি হয় তাহলে কি হবে এখানে? সরি, এখানে ডি, তুমি এখানে একটু দেখো কপারের যে ইলেকট্রন বিন্যাসটা D9 4s2, তাহলে এখান থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় তাহলে এখানে S1 হবে না? জি স্যার। D9S1। আর যদি 2টা ইলেকট্রন যায় তাহলে শুধু D9, তাই না? তাহলে এই যে তার আয়নের মধ্যে ডি অরবিটালটা কি অবস্থায় আছে? আংশিকভাবে পূর্ণ অবস্থায় আছে। এই কারণে এটা অবস্থান্তর ধাতু, এইটাও অবস্থান্তর ধাতু, কিন্তু এটা অবস্থান্তর না, এইটাও অবস্থান্তর না। কারণ তাদের যোজনী এবং জারণ অবস্থা কি একটা, এদের যোজনী জারণ অবস্থা একটা। দেখো এদের যৌগ হলো সাদা বর্ণহীন, এদের যৌগ কি? সাদা বর্ণহীন। বর্ণহীন। আর বাকিগুলো কি? রঙিন। রঙিন। তাইলে অবস্থান্তর ধাতুর বৈশিষ্ট্য কি একটু পরে শোনাতো আমাকে। অবস্থান্তর ধাতুর বৈশিষ্ট্য, একটু বৈশিষ্ট্যপূর্ণ ধর্মগুলো কি কি এখান থেকে পড়ো। অবস্থান্তর ধাতুর বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম, এরা সবাই ডি ব্লক মৌল। এরা পরিবর্তনশীল যোজনী ও জারণাবস্থা প্রদর্শন করে। যেমন আয়রন এর যোজনী 2 ও 3 এবং জারণ সংখ্যা +2 ও +3। তারপর এরা জটিল আয়ন ও জটিল যৌগ গঠন করে। যেমন আয়রনের একটি জটিল আয়ন হলো, স্যার এটা কি? সিএন হেক্সাসায়ানোফেরেট 2 আয়ন, হেক্সাসায়ানোফেরেট 2 আয়ন। আচ্ছা, এটা আমি একটু লিখে দেখাই জটিল আয়নটা কি। জটিল আয়নটা যেমন দেখো হেক্সাসায়ানোফেরেট Fe, তারপরে হলো এখানে সায়ানাইড আয়ন Cn, FeCN, এখানে 6। তারপরে এই টোটালটার যোজনী হলো কত? এই টোটালটার যোজনী হলো 4-। 4- কেমনে হলো? একটা সায়ানাইডের যোজনী হলো -1, 6টার কত? -6। একটা সায়ানাইডের যোজনী কত? হ্যালো, স্যার এখানে তো 6 শুধু, মানে +6।
হ্যাঁ শোনো, একটা সায়ানাইড আয়নের যোজনী কত? -1, তাই না? আচ্ছা তো এরকম হ্যাঁ ছয়টার যোজনী কত হবে এখানে? -6 -6। তাহলে আয়রনের যোজনী যদি 2 ধরি, তাহলে +2 -6 =-4 হবে না? হুম তাইলে এখানে এই 2, এই যে এখানে দেখো ফেরেট 2 মানে আয়রনের যোজনী 2, এখানে আয়রনের যোজনী কত? 2। 2 এটার নাম হলো হেক্সা সায়ানো ফেরেট। আচ্ছা, এই জিনিসটাকে আমরা বলি লিগ্যান্ড। এটাকে আমরা কি বলি? লিগ্যান্ড। লিগ্যান্ড লিগ্যান্ড। লিগ্যান্ড মানে ইংরেজিতে লিগ্যান্ড। লিগ্যান্ড হলো কোন যৌগের মধ্যে কোনো একটা আয়ন অথবা অণু যদি তোমার যোজনীর বাইরে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, যেমন আয়রনের যোজনী তো 2, এটা ঠিক আছে, কিন্তু আয়রনের যে ফাঁকা ডি অরবিটাল গুলো রয়ে গেছে না? হ্যালো? স্যার ফাঁকা ডি অরবিটাল বলতে? হ্যাঁ আয়রন, আচ্ছা Fe2+ যদি লিখি, তাইলে এখানে Fe2+ লিখলে আয়রনের ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 6টা না? জি স্যার তো ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 10টা না? 10টা তাইলে এখানে ডি অরবিটালে আরো 4টা জিনিস ঢুকতে পারবে না এক হুম জোড়া এক জোড়া করে ইলেকট্রন দিয়ে? আবার আরো 4 হ্যাঁ, তো পূর্ণ এক হবে যদি ফাঁকা হয়ে যায় তাইলে 5টা হইলো না? আবার পি অরবিটালও তো ফাঁকা আরো 3টা, তাই না? তো জি স্যার এইভাবে এই যে আমরা আমরা কিভাবে দেখবো যে লিগ্যান্ডটা কি, একটু দেখো। এটা আমি আবার দেখাই লিগ্যান্ডের ব্যাপারটা। আমি এই যে দেখো আয়রনের বাইরের শেলে কয়টা আছে, ডি অরবিটাল কয়টা আছে এটা দেখো। এদিকে দেখো, এইটা হলো ফেরাস আয়ন, ঠিক আছে? এখন তার বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে? 6টা না? জি স্যার 6টা হ্যাঁ, প্রথমে ডি তে আমি একটা একটা করে 5টা দিলাম, ঠিক আছে? হুন্ডের নিয়ম। হ্যাঁ তারপরে এখানে কি হবে? এখানে আইসা শেষ ইলেকট্রনটা যাবে, এখানে যাবে 26 নম্বর ইলেকট্রনটা। ক্লিয়ার? এখন জি দেখো, স্যার এই অরবিটাল গুলো যদি জোড়ায় জোড়ায় হয়ে যায়, তাহলে এখানে ফাঁকা অরবিটাল কয়টা তৈরি হয়? 2টা না? ফাঁকা অরবিটাল কয়টা তৈরি হয়? 2টা। 2টা আর এই এস এগুলো তো আর অরবিটালও তো ফাঁকা। পি হুম অরবিটাল কয়টা ফাঁকা? 3টা তাহলে এইটা, এই যে আয়রনের মধ্যে তো চতুর্থ লেভেলটা আছে। আয়রনের মধ্যে কোন কোন ইয়াটা আছে? এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তারপরে হলো চতুর্থ। এটা হলো 3D, তারপরে হলো 4S। 4S এ কি কি আছে? 4S, 4P, 4D আছে না? তাহলে এটা হলো 3D, 4S। তাহলে 3D তে ফাঁকা আছে কয়টা? 2টা। 4S ফাঁকা, আর 4P হলো 3টা। তাহলে মোট কয়টা ফাঁকা ঘর হলো এখানে? এই ইলেকট্রন গুলো যদি একসাথে চলে যায়, এইটা যদি এখানে এসে পড়ে, তারপরে এইটা যদি এখানে এসে পড়ে, এইটাও যদি এখানে এসে পড়ে, তাহলে 2টা ঘর ফাঁকা হয়ে যায় না? সরি, 2টা আসবে তো, এইটা আসবে না। স্যার 2টা ইলেকট্রন যদি আসে তাহলে তো এদিকে 2টা ঘর না একদম না, ফাঁকা 1 মিনিট, এখানে 4টা ইলেকট্রন ফাঁকা আছে। এখন 4টা যদি জোড়ায় জোড়ায় হয়ে যায়, তাহলে আরো 2টা ঘর ফাঁকা হয়ে যায় না? হ্যাঁ দুই দুই জোড়া হ্যাঁ, ইলেকট্রন তাইলে এই 2টা যদি ফাঁকা হয়, তাহলে মোট কয়টা ফাঁকা অরবিটাল হয়? 6টা হয় না? 2টা 3টা 4টা 5টা 6টা জি স্যার 6টা এই 6টা করে যদি সায়ানাইড, প্রত্যেকটা সায়ানাইড আয়নে কি আছে? এক জোড়া ইলেকট্রন বেশি আছে। সায়ানাইড আয়নে কি আছে? এক জোড়া ইলেকট্রন করে আছে। এই এই এক জোড়া করে ইলেকট্রন আছে সায়ানাইডের মধ্যে। তাহলে প্রত্যেক জোড়া ইলেকট্রন এই ফাঁকা করে দিয়ে, এই জন্য এটাকে আমরা কি বলি? লিগ্যান্ড। এটাকে আমরা কি বলি? লিগ্যান্ড। লিগ্যান্ড আর এই আয়নটাকে আমরা বলি জটিল আয়ন। এটা কি?
জটিল আয়ন। জটিল। তো এখন আয়রনের যোজনী তো আমরা জানি যে 2 আর 3, কিন্তু এইখানে তো দেখলাম যে যোজনীর বাইরেও আরো যোজনী আছে। এবং এগুলো কি যোজনী বলো দেখি? এগুলো হলো সন্নিবেশ যোজনী। এগুলো কি যোজনী? সন্নিবেশ। একটা বন্ধন তৈরি করতে ইলেকট্রন জোড়াটা সে দেয় না, বরং অন্যরা দেয়। এটা কি বুঝতে পেরেছো? তো তাইলে স্যার কিন্তু জটিল আয়ন বলতে কি বুঝতে পেরেছো? জটিল এটার আয়ন নাম কি? জটিল আয়ন হেক্সাসায়ানোফেরেট। 2 হেক্সাসায়ানোফেরেট। ফেরেট 2। আচ্ছা, এইটার নাম কি হবে একটু বলো তো, এই আয়নটার নাম? এখানে কপারের যোজনী কত? অ্যামোনিয়ামের যোজনী তো 0, এটা যৌগ না? জি স্যার। তাহলে কপারের যোজনী হলো 2। 2। তাইলে এটা কি আমরা বলবো? কপার 2। অথবা আমরা কি বলবো? কিউপ্রিক। আর এই অ্যামোনিয়া যদি লিগ্যান্ড হিসেবে থাকে তার নাম হবে এমিন। কি নাম হবে? এমিন। অ্যামিন। তাইলে এটার নাম হবে টেট্রামিন কিউপ্রিক আয়ন। কি নাম হবে? টেট্রাই এমিন কিউপ্রিক আয়ন। কি বুঝতে পেরেছো? তাইলে এটা একটা জটিল আয়ন। এটা হলো একটা জটিল আয়ন। এখন কি বুঝতে পেরেছো জটিল আয়ন কি? স্যার কিন্তু মানে জটিল আয়ন বলতে মানে কি, মানে এখানে যেভাবে ইলেকট্রন বসানো দরকার ছিল সেভাবে না বসায় যে আমরা যে খালি ঘর রাখছি, হ্যাঁ, এরকম যখন হবে সেটা জটিল আয়ন। হ্যাঁ, খালি ঘরের মধ্যে কে আসবে? লিগ্যান্ড। আচ্ছা। খালি ঘরের মধ্যে কে আসবে? লিগ্যান্ড। লিগ্যান্ড। লিগ্যান্ড হলো এমন একটা অণু বা আয়ন যার মধ্যে এক জোড়া ইলেকট্রন বাড়তি আছে। যেমন অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মধ্যে এক জোড়া ইলেকট্রন নাইট্রোজেনের মধ্যে রয়ে গেছে না? আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই। এই যে দেখো, এই যে অ্যামোনিয়ার প্রত্যেকের একটা এক জোড়া করে ইলেকট্রন আছে না? একটা নাইট্রোজেন অ্যামোনিয়ার মধ্যে এক জোড়া ইলেকট্রন আছে। যেমন দেখো, আমরা যদি এন লিখি, এন লিখে এদিকে একটা হাইড্রোজেন, নাইট্রোজেনের বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে বলো দেখি? নাইট্রোজেনের বাইরের শেলে মোট 5টা ইলেকট্রন আছে, তাই না? 5টার মধ্যে সে ব্যবহার করছে কয়টা এখানে? হ্যালো? 5টার মধ্যে সে 3টা ব্যবহার করেছে আর এক জোড়া রয়ে গেছে। হ্যালো? জি স্যার। তো তাইলে এই যে জোড়া ইলেকট্রনটা, এই জোড়া ইলেকট্রনটা সে কি করছে? কপারকে দিচ্ছে। তাইলে এই কারণে এটা কি একটা লিগ্যান্ড। এটা হলো LIGAND, লিগ্যান্ড। তাইলে যেসব আয়নে কোনো অণু বা আয়ন কি হিসাবে যুক্ত থাকে? সন্নিবেশ বন্ধনের মাধ্যমে লিগ্যান্ড হিসেবে যুক্ত থাকে, সেটাকে আমরা বলি জটিল আয়ন। এটার নাম হলো টেট্রামিন কিউপ্রিক আয়ন। এটার নাম টেট্রামিন কিউপ্রিক আয়ন। এই শোনো, এই জিনিসগুলো প্রত্যেকটা অবজেক্টিভ হবে এবং খুবই ইম্পর্টেন্ট। তোমার ভর্তি পরীক্ষা বলো, সবকিছুতে এইগুলি থাকবে। আমি এতদিন যা পড়িয়েছি এর মধ্যে এইটা হলো সংক্ষিপ্ত সার, এবং এগুলোই বেশিরভাগ পরীক্ষায় আসে। তাইলে এখানে আমরা অবস্থান্তর ধাতু কি, এবং এখানে একটু অবস্থান্তর ধাতুর সংজ্ঞাটা একটু পরে শোনাতো আমাকে এখানে। আর এখানে দেখো, অবস্থান্তর ধাতু হলো যেসব ধাতুর মধ্যে কি ধাতুর স্থিতিশীল আয়নে, যে সকল ধাতুর স্থিতিশীল আয়নে কি থাকে? ডি অরবিটালটা আংশিকভাবে পূর্ণ থাকে, এবং ডি এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 1 থেকে 9টা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, পরের স্লাইড দেখো। তো এখানে দেখো, এদের পরিবর্তনশীল যোজনী এবং জারণ অবস্থা দেখায়। অবস্থান্তর ধাতুগুলোর যৌগ কি হয়? রঙিন হয়। আচ্ছা, এইটাকে কি পড়বো? এটাকে সবুজ ভিট্রিওল। আর এইটা হলো
ব্লু ভিট্রিয়ল, এটার নাম হলো ব্লু ভিট্রিয়ল বা কি স্যার ভিট্রিয়ল কেন? পানির অণু আছে দেখে হ্যাঁ, ভিট্রিয়ল। পানি, এটাকে বলি আমরা ক্যালাস পানি, এটাকে আমরা বলি ক্যালাস পানি। যেমন দেখো এখানে এই যে এইটা হলো বাদামি। আচ্ছা, এইটাকে কিভাবে পড়বো? এটাকে পেন্টা একুয়া কিউপ্রিক সালফেট, এটার নাম কি? স্যার কোনটা? এটার নাম কি হবে? এটার নাম স্যার একুয়া কেন? একুয়া। শোনো, পানি যদি লিগ্যান্ড হিসেবে থাকে তাহলে তার নাম কি হয়? একুয়া। আচ্ছা বুঝতে পেরেছ? তুমি দেখবা একটা পানির নাম আছে একুয়া। একুয়া মানে কি? স্যার বিশুদ্ধ পানি না? হ্যাঁ স্যার বিশুদ্ধ পানি। হ্যাঁ, বিশুদ্ধ পানি একটা নাম, একটা পানির নাম দিচ্ছে একুয়া। একুয়া শব্দের তো পানি, একুয়া মানে পানি। আর NH3 হলে কি হয়? অ্যামিন। অ্যামিন CN থাকলে এটার নাম হয় সায়ানো, এটার নাম হয় সায়ানো। তাইলে এটার নাম কি হবে? হেপ্টা একুয়া কিউপ্রিক আয়রন টু সালফেট। সালফেট, আয়রন টু সালফেট। এটা হলো পেন্টা একুয়া কপার টু সালফেট, এটার নাম হেক্সা একুয়া আয়রন 3 ক্লোরাইড, হেক্সা একুয়া আয়রন 3 ক্লোরাইড। ক্লোরাইড। ক্লিয়ার? তাহলে জি স্যার। অবস্থান্তর ধাতুর বৈশিষ্ট্যগুলো একটু পরে নিবে। কি তোমার প্রবলেম হচ্ছে? আর একটু পড়াবো? স্যার এটার যে নিচের বৈশিষ্ট্যটা প্যারাচুম্বকীয়, এটা কি? আচ্ছা, লোহার জিনিস চুম্বক দ্বারা আকর্ষিত হয় না। জি স্যার। কোন চুম্বক দ্বারা যেসব বস্তু কম বেশি আকর্ষিত হয় এদেরকে আমরা বলি প্যারাচুম্বকীয়। একটা পদার্থ যদি চুম্বক দ্বারা আকর্ষিত হয়, এই চুম্বক কি করে? তার নিজের দিকে যদি টানে, এটা হলো চুম্বক, চুম্বকের নর্থ আর এটা হলো সাউথ, তাইলে এইটা হলো প্যারাচুম্বকীয়। বুঝতে পেরেছ? আর যেটা চুম্বক দ্বারা একবারে আকর্ষণ নাই, হয়ই না, এটাকে বলা হয় কি? ডায়াচুম্বকীয়, পেরাচুম্বকীয়, চুম্বকীয়। তাহলে লোহা কি? একটা প্যারাচুম্বকীয়। আচ্ছা, প্যারাচুম্বকীয়, ফেরোচুম্বকীয় এবং ডায়াচুম্বকীয়। যেমন দস্তা কি চুম্বক দ্বারা আকর্ষিত হয়? না। হয় না, অতএব দস্তা হলো ডায়াচুম্বকীয়। আচ্ছা, লোহা লোহা হলো প্যারাচুম্বকীয় প্লাস ফেরোচুম্বকীয়। বুঝতে পেরেছ? আচ্ছা তো তাইলে প্যারাম্যাগনেটিক ইংরেজিতে বলা হয় প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, আর একটা হলো ডায়াম্যাগনেটিক। বুঝতে পেরেছ? তাইলে অবস্থান্তর ধাতুগুলো কি? প্যারাম্যাগনেটিক। ক্লিয়ার? জি স্যার। এখন স্যার এই হ্যাঁ স্যার এই বলো। শীটটা কি দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার ঠিক আছে। কেন তোমরা এটা কি ইয়ে করো নাই? না আচ্ছা, স্যার এটা। এখানে দেখো, এখানে আমি তোমার এই যে ফেরোম্যাগনেটিক কি, যেসব যেসব জিনিসের ভিতরে আগে ইলেকট্রন গুলো সাজানো অবস্থায় থাকে সেগুলো হলো ফেরোম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক হলো যেসব জিনিসের দেখো এই যে এখানে দিয়েছি আমি, যেসব পদার্থের ভিতরে ইলেকট্রন গুলো সজ্জিত অবস্থায় থাকে সেটাকে আমরা বলি ফেরোম্যাগনেটিক। যেখানে ইলেকট্রন গুলো কিছুটা এলোমেলো থাকে কিন্তু পরে চুম্বক দিলে কি হয়? সাজায় যায়, সেগুলিকে আমরা বলি প্যারাম্যাগনেটিক। আর যেগুলোর মধ্যে ইলেকট্রন কোনো থাকেই না, যেমন জিঙ্কের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নাই, এই কারণে এটা হলো ডায়াম্যাগনেটিক। ক্লিয়ার? এখানে একটা ছবি দিয়ে ফেরোম্যাগনেটিক কারা,
প্যারাম্যাগনেটিক কারা, ডায়াম্যাগনেটিক কারা, এটা দেয়া আছে। এখানে তোমার এই প্রশ্নের উত্তরগুলো এখানে দেয়া আছে। হ্যালো, জি স্যার। একটু পড়বে? তুমি তো এখন সুস্থ? স্যার স্যার আছি আর কি, একদম ভালোভাবে ঠিক হয় নাই। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখাই, এইটা তাইলে পরে নিবে, এটা খুব একটা আচ্ছা। ইম্পর্টেন্ট না। এই যে দেখো, এরা এরা কেন জটিল আয়ন তৈরি করে, তার কারণ হলো এদের ভিতরে যে ডি অরবিটাল অপূর্ণ থাকে, ওই অপূর্ণ অরবিটালে ইলেকট্রন গুলো যদি সাজিয়ে যায় এই লিগ্যান্ডের উপস্থিতিতে। বুঝতে পেরেছো? এখন একটা লোকের বাড়িতে মনে করো কিছু মুক্ত জিনিস আছে, যেমন একটা পরমাণুর মধ্যে কি আছে, কতগুলো মুক্ত ইলেকট্রন আছে। এখন বাহির থেকে ইলেকট্রনওয়ালা কেউ যদি আসে, এগুলোকে বলি আমরা লিগ্যান্ড। এই লিগ্যান্ডের উপস্থিতি কি হয়, তার ইলেকট্রন গুলো সাজিয়ে যায়। দেখছো জোড়ায় জোড়ায় সাজাই গেছে না? জি স্যার। তো তাইলে তার দুইটা ঘর ফাঁকা করে ফেলছে। স্যার এখানে আমি কোন লিগ্যান্ডের সাথে যৌগ গঠন করব সেটা কি নির্ভর, আমি বলছিলাম যে এখানে লিগ্যান্ড মানে কোনটা যুক্ত হবে, এটা কিভাবে বুঝবো, মানে কোনটা দিয়ে যৌগ গঠন করব আমি? লিগ্যান্ড অনেক রকমের আছে, যেমন এটা সায়ানাইড হতে পারে, এটা পানির অণু হতে পারে। আচ্ছা, পানি কেন লিগ্যান্ড হয়? যেসব অণুর মধ্যে কি আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে। পানির মধ্যে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে না? জি স্যার। পানির মধ্যে কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে? 2 জোড়া। তারপরে অ্যামোনিয়ার মধ্যে কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে বলো? অ্যামোনিয়ার মধ্যে স্যার কয় জোড়া? অ্যামোনিয়ার নাইট্রোজেনের দুজনই 5 না, তাহলে 3 হলে আরো 2 জোড়া। আর অক্সিজেনের দুজনই কত? 6। তাহলে 2 হলে আরো আরো কয় জোড়া থাকবে? আরো 4টা ইলেকট্রন থেকে যাবে না? চারটা হলো 2 জোড়া। হ্যাঁ, তারপর সায়ানাইড আয়ন। সায়ানাইড আয়ন, আয়ন মানে কি, তার মধ্যে 1 জোড়া ইলেকট্রন বেশি আছে, তাই না? তাইলে এইটা হলো, এটা লিগ্যান্ড হিসেবে যুক্ত হলে এটাকে বলি অ্যাকুয়া, এটাকে বলি অ্যামিন, এটাকে বলি সায়ানো। ক্লিয়ার? জি স্যার। তাইলে আমরা মূলত এই 3টা জিনিস এখানে শিখবো। একটা কি? সায়ানো, অ্যামিন, অ্যাকুয়া। ক্লিয়ার? তাইলে এটার নাম কি হবে? হেক্সাসায়ানো ফেরেট আয়ন। এটার নাম হেক্সাসায়ানো ফেরেট আয়ন। এটা কিভাবে তৈরি হয়েছে বলো দেখি? এই আয়রনের বাইরের শেলে 3D তে 6টা ইলেকট্রন আছে, এটা কয়টা ইলেকট্রন আছে? D6। আর 4s এর মধ্যে কি আছে? 0। আর 4p এর মধ্যে কি আছে? কোনো ইলেকট্রন নাই, তাই না? এখন যদি সায়ানাইড আয়ন আসে, তাহলে কি হয়, তার ইলেকট্রন গুলো সাজিয়ে ফেলে। কিভাবে সাজায়? এটা চলে যায় এখানে, তারপরে এইটা চলে আসে কোথায়? না 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 না, স্যার এখানে তো স্যার এইটা যাবে এখানে, দেখো এইটা যাবে এখানে, আর এইটা যাবে এখানে। তাইলে 2টা ঘর ফাঁকা হয়ে যায় না? জি স্যার। তো 2টা ঘর ফাঁকা হলে আগে ফাঁকা ছিল কয়টা? 4টা। পি 3টা আর এস একটা, আগে ফাঁকা ছিল 4টা, এখন 2টা, মোট 6টা ঘর ফাঁকা হলো না? তাহলে 6টা ঘরে 6টা সায়ানাইড যুক্ত হবে, হয় কি তৈরি করবে? এই আয়নটা তৈরি করবে। এখানে কেন্দ্রীয় পরমাণু বলতে আমরা বুঝি এইটা। আর লিগ্যান্ড গুলো কি বন্ধনের মাধ্যমে যুক্ত হয়? সন্নিবেশ বন্ধনের মাধ্যমে। লিগ্যান্ড গুলো কিসের মাধ্যমে যুক্ত হয়? সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। তো তাইলে ঠিক একইভাবে আমরা কিউপ্রিক সালফেটেরটাও দেখো, এই যে। আচ্ছা, এখানে সংকরণ, কি ধরনের সংকরণ আছে? সংকরণটা আমরা পরে পড়বো। এখানে ডি কয়টা? 2টা না? এখানে ডি অরবিটাল হলো 2টা, এস অরবিটাল 1টা, পি অরবিটাল 3টা। তাইলে এখানে সংকরণ হবে ডি স্কোয়ার sp3, ডি স্কোয়ার sp3। এগুলো মিশছে না একসাথে? ডি স্কোয়ার sp3। হ্যালো,
স্যার ডি হ্যাঁ স্কয়ার এস, স্যার এসটা কি খালি থাকবে? আমার কথা হলো এই জায়গায় যে মিশলো এগুলো কি কি অরবিটাল বলো দেখি। ডি ডি দুইটা না, এস আর জি স্যার। ডি দুইটা, এস একটা, পি তিনটা, তাহলে এটা কি ডি স্কোয়ার sp3 বা d2sp3। এখানে যে সংকরণটা সেটা হলো d2sp3। আচ্ছা তাইলে তুমি এটার বেলায় একটু বলো কি রকমের সংকরণ হয়েছে। স্যার এখান থেকে আমাদের প্রশ্ন কি আসে? এরকম আসবে যে এই আয়নের মধ্যে আয়রনের কোন ধরনের সংকরিত, এটা আসতে পারে। তারপরে লিগ্যান্ড বলতে কি বোঝায়, আয়রন জটিল যৌগ তৈরি করে কেন, স্যার বুঝতে এগুলো পেরেছো? তো হলো অনুধাবন আর জ্ঞানমূলকের জন্য। আর স্যার উচ্চতর দক্ষতা মানে উদ্দীপক থেকে যেটা, ওইটা কিরকম হবে? এই যে এরকম চিত্র দেওয়া থাকবে? হ্যাঁ, এইখানে একটা একটা আয়রনের একটা ইলেকট্রন বিন্যাস দেওয়া থাকবে, অথবা XY আয়রন, এমন একটা ঘরের মধ্যে একটা মৌল দেওয়া থাকবে যেটা দিয়ে আয়রন বুঝায়। তাইলে বলবে যে ওই মৌলটার বৈশিষ্ট্য লেখো, তারপরে দেখাও যে এটা একটা অবস্থান্তর ধাতু এবং এটা জটিল আয়ন গঠন করে, এরকম হতে পারে। আচ্ছা এটা আমরা পরে দেখব। তুমি দেখো এইখানে এইখানে কোন ধরনের সংকরণ আছে এই জায়গায়, এই এই যৌগটায় কি ধরনের সংকরণ আছে সেটা হলো ডি। মোট এখানে কয়টা আয়রনের যোজনী কত, এখানে পি পি স্যার এখানে অরবিটাল হলো দুইটা, এস একটা, তিনটা, আর ডি একটা, মোট চারটা। চারটা জিনিস না, DsP2। DsP2, DsP2। এখানে মোট কয়টা জিনিস, ছয়টা না, ছয়টা হলে ডি হবে দুইটা, এস এস তো একটার বেশি নাই, পি তিনটা। বুঝতে পেরেছো? জি স্যার। এখানে সন্নিবেশ সংখ্যা হলো 6, এখানে সন্নিবেশ সংখ্যা হলো 4। স্যার ক্লিয়ার? জি স্যার। স্যার এগুলো তাহলে পড়ে নিব না। আচ্ছা তাইলে এই পর্যন্তই থাকুক, আগামী ক্লাসে আমি সামান্য একটু জিনিস এগুলো আবার রিপিট করব। তুমি এই অধ্যায়ের যে প্রশ্নগুলো একটু খুঁজে বের করো কি রকম প্রশ্ন হয়, ঠিক আছে, অনুশীলনী থেকে। আচ্ছা স্যার। ওই যে এরকম একটা ঘর দেয়া থাকে, কতগুলো মৌল দেয়া থাকে না, মৌলগুলো চিহ্নিত করবা এবং তাদের বৈশিষ্ট্য, তারপরে এগুলো আসবে। তারপরে 1 নম্বরের প্রশ্ন আসতে পারে লিগ্যান্ড কি, তারপরে সন্নিবেশ বন্ধন কি, সন্নিবেশ সমযোজী বন্ধন কি, তারপরে এরকম একটা যৌগ দিয়ে বলবে যে এখানে আয়রনের যোজনী কত, এখানে এটা বা এটার নাম কি, অনেক রকমের প্রশ্ন হতে পারে। তো থ্যাংক ইউ তোমাকে, কষ্ট করে ক্লাস করার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম।